প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজ তোমাদের সম্মুখে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেনের অধ্যায় থেকে হিসাব সমীকরণের উপরে প্রভাব কিভাবে হয় কোনো লেনদেনের, সে ব্যাপারে তোমাদের সম্মুখে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে সে আলোচনাটা দেখো, ইনশাল্লাহ ভালো হবে। আমরা জানি হিসাব সমীকরণ সমান এ সমান এল প্লাস ই। এ হলো অ্যাসেট, যার বাংলা অর্থ হলো সম্পদ, এবং এল হলো লাইবিলিটিস, যার বাংলা অর্থ হলো দায়, এবং ই দিয়ে হলো ওনার্স ইকুইটি, যার বাংলা অর্থ হলো মালিকানা সত্ত্ব। এবং প্রত্যেকটি লেনদেন যদি হয়, কোনো ঘটনা যখন লেনদেন হইতে হয়, তখন এই সমীকরণের উপরে অবশ্যই প্রভাব ফেলতে হবে, নতুবা সেটা লেনদেন হবে না। যেমন ধারে মাল ক্রয়, ধারে মাল ক্রয় 5,000 টাকা। ধারে যদি মাল ক্রয় করা হয়, সেক্ষেত্রে মাল ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়, ব্যয় হয়, এবং মাল ক্রয় যদি ধারে হয়, সেক্ষেত্রে পাওনাদারের সৃষ্টি হয়। মাল ক্রয় একটি খরচ মানে ব্যয়, আর ধারে করলে পাওনাদার সৃষ্টি হবে। পাওনাদার হলো ব্যবসা প্রতিষ্ঠানের দায়। পাওনাদার যদি সৃষ্টি হয়, এল এর পরিমাণ বৃদ্ধি পাবে, এবং ব্যয় হলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অধিকার কমে। এই ইকুইটির সাথে 4টি উপাদান জড়িত। 1 নাম্বার হলো মূলধন, 2 হলো আয়, 3 হলো ব্যয়, এবং 4 নাম্বার হলো উত্তোলন। এই 4টি উপাদান ইকুইটির সাথে জড়িত। ব্যয় হলে মাল ক্রয় করলে ব্যয় হবে, আর ব্যয় হলে ইকুইটির পরিমাণ কি হবে? হ্রাস পাবে। এখানে যে ঘটনাগুলি আছে, আয় দ্বারা প্লাস হবে ইকুইটির পরিমাণ, ব্যয় দ্বারা ইকুইটির পরিমাণ হ্রাস পাবে, এবং উত্তোলন দ্বারা ইকুইটির পরিমাণ হ্রাস পাবে। এই লেনদেন দ্বারা আমরা স্পষ্ট ক্লিয়ার যে এখানে ধারে মাল ক্রয় করাতে পাওনাদার সৃষ্টি হয়েছে, এবং মাল ক্রয় করাতে কারবারের ব্যয় হয়েছে। ব্যয় হলে ইকুইটি হ্রাস পাবে, এবং ধারে করাতে পাওনাদার পরিমাণ বৃদ্ধি পাবে। পাওনাদার হলো ব্যবসা প্রতিষ্ঠানের দায়, এল। তাহলে একদিক দিয়ে এল বাড়তেছে, অপোজিট পাশে ব্যয় হওয়াতে এর পরিমাণ হ্রাস পাবে। আশা করি ধারে মাল ক্রয় 5,000 টাকা হিসাব সমীকরণের কোন কোন উপাদানের উপরে প্রভাব ফেলছে আমরা বুঝতে পেরেছি। ধারে মাল বিক্রয়, ধারে মাল বিক্রয় 10,000 টাকা। ধারে যদি মাল বিক্রয় করা হয়, মাল বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, আয় হলে ইকুইটির পরিমাণ কি হবে? বাড়বে। এবং ধারে যদি হয়, ধারে মাল বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার হলো ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি। ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তির মধ্যে হাতে নগদ আছে, ব্যাংক জমা আছে, দেনাদার আছে, প্রাপ্য বিল আছে, মজুত পণ্য আছে। এগুলো এর সাথে সম্পর্কযুক্ত। ধারে মাল বিক্রি করাতে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এর পরিমাণ বৃদ্ধি পাবে, এর সাথে প্লাস হবে 10,000 টাকা। অপোজিট পাশে যেহেতু আয় হয়েছে, ইকুইটির সাথে প্লাস হবে 10,000 টাকা। তাহলে ধারে মাল বিক্রি করাতে এক পাশে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অপর পাশে ইকুইটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ধারে মাল বিক্রয়, ধারে মাল বিক্রয় 10,000 টাকা। ধারে যদি মাল বিক্রয় করা হয়, মাল বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, আয় হলে ইকুইটির পরিমাণ কি হবে? বাড়বে। এবং ধারে যদি হয়, ধারে মাল বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার হলো ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি। ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তির মধ্যে হাতে নগদ আছে, ব্যাংক জমা আছে, দেনাদার আছে, প্রাপ্য বিল আছে, মজুত পণ্য আছে। এগুলো এর সাথে সম্পর্কযুক্ত। ধারে মাল বিক্রি করাতে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এর পরিমাণ বৃদ্ধি পাবে, এর সাথে প্লাস হবে 10,000 টাকা। অপোজিট পাশে যেহেতু আয় হয়েছে, ইকুইটির সাথে প্লাস হবে 10,000 টাকা। তাহলে ধারে মাল বিক্রি করাতে এক পাশে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অপর পাশে ইকুইটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। চেকের মাধ্যমে মাল ক্রয়, চেকের মাধ্যমে মাল ক্রয়, চেকের মাধ্যমে মাল ক্রয়, মাল
ক্রয় 20,000 টাকা। চেকের মাধ্যমে যদি মাল ক্রয় করা হয় তাহলে ব্যাংক থেকে, ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, কারণ চেক লিখে দিলে অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। তাহলে মাল ক্রয় করাতে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা চলে যাবে। ব্যাংক হলো ব্যবসা প্রতিষ্ঠানের একটি চলতি সম্পদ, অর্থাৎ এ থেকে মাইনাস হবে। ব্যাংক থেকে টাকা চলে গেলে এর পরিমাণ হ্রাস পাবে। তাহলে অপোজিট পাশে যেহেতু মাল ক্রয় করা হয়েছে সেহেতু মাল ক্রয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি ব্যয় হলে ইকুইটির পরিমাণ হ্রাস পাবে, কারণ ইকুইটির সাথে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন এই 4টি উপাদান জড়িত। প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে সাথে আমরা খেয়াল রাখবো ইকুইটির সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে চেকের মাধ্যমে মাল ক্রয় যদি 20,000 টাকা হয় তাহলে আমরা এখানে ক্লিয়ার যে ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে, অপোজিট পাশে যেহেতু ব্যয় হয়েছে সেহেতু ইকুইটির পরিমাণ হ্রাস পেয়েছে। চেকের মাধ্যমে মাল বিক্রয়, চেকের মাধ্যমে মাল বিক্রয় 20,000 টাকা। আমরা খেয়াল করি চেকের মাধ্যমে যদি মাল বিক্রি করা হয়, চেকটা কারবার প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। ব্যাংকের অ্যাকাউন্টে যখন জমা হবে তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মধ্যে টাকার পরিমাণ বেড়ে যাবে। অপোজিট পাশে মাল বিক্রি করাতে ব্যবসা প্রতিষ্ঠানের কি হলো, সেটা আয় হলো। যখন আয় হয় ইকুইটির পরিমাণ কি হবে, বাড়বে। আমরা কিন্তু জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। মাল বিক্রি করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়, আয় হলে ইকুইটির পরিমাণ বাড়বে। অপোজিট পাশে যখন চেকের মাধ্যমে যখন মাল বিক্রি করা হয় তখন ওই টাকাটা ব্যাংকে গিয়ে জমা হয়। চেকটা ডাইরেক্ট সরাসরি ক্যাশ আসতে তো কোনো কাজ হবে না, সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে গিয়ে জমা হবে। ব্যাংকের মাধ্যমে যখন জমা হবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকের মধ্যে টাকার পরিমাণ বেড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। অনেক সময় এমন হয় ব্যবসা প্রতিষ্ঠানের টাকা মালিক খরচ করেন, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা থেকে মালিক নিজের পারিবারিক কাজে ব্যবহার করেন। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, মালিকের জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ 5,000 টাকা। প্রিমিয়ামের বাংলা অর্থ হলো কিস্তি। মালিকের জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ এত টাকা। জীবন বীমা প্রিমিয়ামটা হলো মালিকের ব্যক্তিগত খরচ, আর যেহেতু সে খরচটা কারবার থেকে চলে যাচ্ছে, কারবারের নগদ টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে, এই জন্য এর থেকে মাইনাস হবে এই 5,000 টাকা। অপোজিট পাশে মালিকের ব্যক্তিগত খরচ, মালিকের যখন টাকা তুলে নিয়ে যায় সেটাকে আমরা উত্তোলন হিসেবে হিসাব রাখবো। যখন উত্তোলন হবে তখন ইকুইটির পরিমাণ হ্রাস পাবে, আমরা থেকেও মাইনাস করে ফেলবো। তাহলে মালিকের জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ এত টাকা, সেটা এর থেকে মাইনাস হবে, মানে এ হ্রাস পাবে। অপোজিট পাশে ইও হ্রাস পাবে।